আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি এই সম্পর্কে যদি টিকা আসে কিভাবে লিখব পরীক্ষায়, তাই না? 8বার এসেছে প্রশ্নটি বিগত পরীক্ষায়। তা আমরা সাধারণত জানি যে বিএসআর পার্ট 1-এর বিধি 197-তে এই মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে বলা হয়েছে। কোনো মহিলা কর্মচারী সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর ছুটির আবেদন করে থাকেন এবং তাকে যে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে তাকে মাতৃত্বকালীন ছুটি বলা হয়। এখানে মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতি ছুটি সাধারণত 6 মাস হয়ে থাকে। 6 মাস সমগ্র জীবনে 2বারের অধিক এই মেটারনিটি লিভ পাবেন না। সর্বোচ্চ মানে 2বার পাবে দুইটি সন্তানের জন্য। মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতি ছুটি হিসাবে বিয়োগ হবে না, মানে ছুটি থেকে বিয়োগ হবে না। এবং গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ছুটি মঞ্জুর করে থাকে। মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। টিকা আকারে আসলে বিশেষ করে 5 মার্কসের জন্য আমাদের আরও বিস্তারিত লিখতে হবে, তাই না? সরকারি কর্মচারী মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি সাধারণত পূর্ণ বেতনে ভোগ করবেন, অর্থাৎ যখন ছুটিতে থাকবেন তখন পূর্ণ বেতন পাবেন। অস্থায়ী এবং শিক্ষানবিশ সরকারি কর্মচারীদের এবং মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি প্রসূতি ছুটি হিসেবে প্রাপ্য হবেন। সমগ্র ছুটিকালে ছুটিতে যাওয়ার প্রকালে উত্তোলিত বেতনের পূর্ণ হারে তিনি বেতন পাবেন, অর্থাৎ ছুটিতে যখন যাবে তখন যে বেতন পান সে পূর্ণ হারে তিনি বেতন পাবেন মাতৃত্বকালীন ছুটিতে। এগুলি মনে রাখার চেষ্টা করব। এবার আসি মেডিকেল লিভ। মেডিকেল লিভ হচ্ছে একবার এসেছিল বিগত পরীক্ষায় প্রশ্নটি, তাই না? চিকিৎসা ছুটি বা হাসপাতাল ছুটি যাকে বলা হয়, বিএসআর পার্ট 1-এর বিধি 198 থেকে 201 পর্যন্ত মেডিকেল লিভ সম্পর্কে বলা হয়েছে। চিকিৎসালয় ছুটি সংক্রান্ত যে বিধান, বিশেষ করে এখানে এই চিকিৎসালয় ছুটি সংজ্ঞার বিধি 198-তে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে এটি সেই ছুটি যা সরকারি কর্মচারীদের কর্তব্যরত অবস্থায় আহত বা অসুস্থ হলে এই চিকিৎসার জন্য ছুটি পেতে পারেন। অর্থাৎ চিকিৎসার জন্য অসুস্থ হলে যে ছুটি পান তাকে মেটারনিটি লিভ বা মেডিকেল লিভ। এবার আসি মেডিকেল লিভ। এই প্রশ্নটি একবার এসেছিল পরীক্ষায়। তো মেডিকেল লিভ বিএসআর পার্ট 1-এর বিধি 198 থেকে 201-এ মেডিকেল লিভ সম্পর্কে বলা হয়েছে। চিকিৎসালয় ছুটি সংক্রান্ত যে সমস্ত বিধান অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে এই যে চিকিৎসালয় ছুটির সংজ্ঞা বলা হয়েছে 198-তে। 198-তে বিধি 198-তে সংজ্ঞা সম্পর্কে কী বলা হয়েছে লক্ষ্য করি। এটি সেই ছুটি যা সরকারি কর্মচারীদের কর্তব্যরত অবস্থায় আহত বা অসুস্থ হলে চিকিৎসার জন্য ছুটি পেতে পারেন। সাধারণত সামরিক বাহিনীর হাসপাতাল বা সরকার অনুমোদিত হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় এই ছুটি মঞ্জুর করা হয়ে থাকে, কার্যকর করা হয়ে থাকে। চিকিৎসালয় ছুটি প্রাপ্যতা সম্পর্কে বিধি 199 থেকে 200 এর মধ্যে বলা হয়েছে এবং এই ছুটি সাধারণ ছুটি এবং অসুস্থতাজনিত ছুটির চেয়ে আলাদা। কীরকম আলাদা? এই ছুটি সাধারণত এই যে মূলত সরকার অনুমোদিত চিকিৎসকের এই প্রত্যয়ন সাপেক্ষে মঞ্জুর করা হয়। সরকার অনুমোদিত কোনো চিকিৎসকের প্রত্যয়ন সাপেক্ষে সার্টিফিকেট মানে এই ছুটি মঞ্জুর করা হয়। যদি সরকারি কর্তব্যরত অবস্থায় গুরুতর আহত হন বা অসুস্থ হন তাহলে তিনি নির্ধারিত সময় পর্যন্ত বেতনসহ এই চিকিৎসালয় ছুটি পেতে পারেন, অর্থাৎ চিকিৎসালয় ছুটি পেতে পারেন। সাধারণত এই ছুটির সর্বোচ্চ সময়সীমা 6 মাস, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই ছুটি বৃদ্ধি করা যেতে পারে। চিকিৎসালয় ছুটি সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা, যা কর্মরত অবস্থায় আহত বা অসুস্থ হলে সরকারি চিকিৎসা মাধ্যমে এই নির্দিষ্ট সময় পর্যন্ত বেতন সহ সুবিধা নেয়। তবে এই ছুটির জন্য মেডিকেল সার্টিফিকেট সাপেক্ষে অনুমোদন আবশ্যক, মানে মেডিকেল সার্টিফিকেট থাকা লাগবে, তাই না? চিকিৎসকের প্রত্যয়নপত্র থাকা লাগবে। মেডিকেল সার্টিফিকেট বলতে যে মেডিকেল প্রেসক্রিপশন না, প্রত্যয়নপত্র থাকা লাগবে। এবার আসে নৈমিত্তিক ছুটি, তাই না? বিগত পরীক্ষায় 4বার এসেছিল প্রশ্নটি, আবার যদি আসে তাহলে কীভাবে এইভাবে আলোচনা করতে পারি। নৈমিত্তিক ছুটি সাধারণত এই প্রকৃতপক্ষে চাকরির বিধিমালা স্বীকৃত কোনো ছুটি না, এটি কোনো ছুটি না। কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে
কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত প্রয়োজনে বা অসুস্থতার কারণে কিছুদিনের জন্য কর্মে অনুপস্থিত থাকলে তাকে নৈমিত্তিক ছুটি বলে। ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ছুটি মঞ্জুর করে থাকেন সদর দপ্তর ত্যাগের অনুমতি দিয়ে নেওয়ার জন্য এই ছুটি মঞ্জুর করা হয়ে থাকেন। এবং এই যে এই বিএসআর এই ছুটি সম্পর্কে কোনো কিছু উল্লেখ নাই, নৈমিত্তিক ছুটি সম্পর্কে বিএসআর চাকরির বিধিমালা সেখানে ছুটির সম্পর্কে কোনো কিছু উল্লেখ নাই। তাই বলা হয়েছে নৈমিত্তিক ছুটি চাকরির বিধিমালা স্বীকৃত কোনো ছুটি নয় এবং এই নৈমিত্তিক ছুটির অনুপস্থিতিতে কাজ অনুপস্থিতি হিসেবে গণ্য হয় না। ঠিক আছে। পঞ্জিকা বর্ষে একজন কর্মচারী সর্বোচ্চ 20 দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি পেতে পারে। একসঙ্গে 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি প্রদান করা যাবে না। পার্বত্য জেলায় 20 দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি প্রদান করা হয়ে থাকে। নৈমিত্তিক ছুটির উভয় দিকে সরকারি ছুটি যুক্ত করা যাবে না। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে নৈমিত্তিক ছুটির উভয় দিকে সরকারি ছুটি যুক্ত করা যাবে না। এবার আসি বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন। প্রশ্নটি একবার এসেছিল শিক্ষাতে 2022 সালে। তো এইখানে বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণের একটি প্রক্রিয়া। আমরা জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট, উচ্চতর গ্রেড স্কেল ইত্যাদির ক্ষেত্রে বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের মাধ্যমে করতে হয়। সাধারণত অনলাইনে বেতন নির্ধারণ করা আমরা জানি যে বাধ্যতামূলক এবং বেতন নির্ধারণ ছাড়া বেতনের কোনো পরিবর্তন করা যায় না। এখন যে সকল ক্ষেত্রে বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন প্রয়োজন সেইগুলো এখানে কয়েকটি আলোচনা করেছে, লক্ষ্য করি। যেমন এই চাকরিতে সরাসরি নিয়োগের বেতন নির্ধারণের ক্ষেত্রে, সাময়িক বরখাস্তের পর পুনর্বহালের জন্য বেতন নির্ধারণের ক্ষেত্রে, ছুটি থেকে প্রত্যাবর্তনের পর বেতন নির্ধারণের ক্ষেত্রে, চাকরিচ্যুতির পর চাকরিতে যদি পুনর্বহাল হয় সেই ক্ষেত্রে, প্রেষণকালে বেতন নির্ধারণের ক্ষেত্রে, পদের বেতন গ্রেড উন্নীত করার কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে, গ্রেড উন্নীত করার কারণে, আত্মীকরণের কারণে, ছুটিকালীন বেতন নির্ধারণের ক্ষেত্রে, এরপর আরও আছে বার্ষিক বেতন বৃদ্ধির কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে, পদোন্নতি প্রাপ্তিতে বেতন নির্ধারণের ক্ষেত্রে এবং বদলিজনিত কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে এই পে ফিক্সেশন বা বেতন নির্ধারণ হয়ে থাকে। এবার আসি অসদাচরণ। অসদাচরণ এই প্রশ্নটি 13 বার এসেছে বিভাগীয় পরীক্ষায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানেন না প্রশ্নটি? তো অসদাচরণ এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 2 এর খতে অসদাচরণ সম্পর্কে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে চাকরি শৃঙ্খলা, আচরণ বিধিমালা, শিষ্টাচার পরিপন্থী কোনো আচরণকে অসদাচরণ হিসেবে গণ্য করা হবে এবং নিম্ন বর্ণিত আচরণগুলোও অসদাচরণ হিসেবে গণ্য হবে। এর মধ্যে রয়েছে এতে ঊর্ধ্বতন কর্মকর্তার আইনগত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা প্রদর্শন, আইনসঙ্গত কারণ ব্যতিরেকে সরকারের কোনো আদেশ, পরিপত্র, নির্দেশ অবজ্ঞাকরণ। এছাড়াও এই যে কোনো কর্তৃপক্ষের নিকট কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অসঙ্গত, ভিত্তিহীন, হয়রানিমূলক, মিথ্যা বা তুচ্ছ অভিযোগ সম্বলিত কোনো দরখাস্ত দাখিল করা, অন্য কোনো আইন বা বিধিবিধানে যে সমস্ত কার্য অসদাচরণ হিসেবে গণ্য হবে এরূপ কোনো কার্যের পরিপন্থী আচরণ করলে, অর্থাৎ এখানে বলেছে অন্য আইনে বলা আছে যে অসদাচরণের সংজ্ঞা দেওয়া আছে বা অসদাচরণ সম্পর্কে যেগুলো বলা আছে সেগুলি করলেও সেটি অসদাচরণ হিসেবে গণ্য হবে। তো অসদাচরণের বিশেষ করে ক্ষেত্রে সাধারণত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এর জন্য বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে, সেজন্য অসদাচরণ যাতে আমরা না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের চাকরি জীবন অতিবাহিত করতে হবে চাকরিকালীন সময়ে। তো এবারের আলোচ্য বিষয় হচ্ছে ডিজারশন। বিগত পরীক্ষায় প্রশ্নটি 17 বার এসেছে, তো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। ডিজারশন কি এই সম্পর্কে এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 বিধি 2 এর চতে ডিজারশন সম্পর্কে বলা হয়েছে। ডিজারশন বলতে বোঝায় বিনা অনুমতিতে অফিস ত্যাগ, বিনা অনুমতিতে অফিস ত্যাগ, তাই না? অথবা
60 দিনের বেশি সময় অনুপস্থিত থাকা। কর্ম হতে অনুমোদিত সময়ের অতিরিক্ত 60 দিন বা তার চেয়ে বেশি সময় পুনরায় অনুমোদিত গ্রহণ ব্যতীত অনুপস্থিত থাকা। অর্থাৎ এখানে 60 দিনের একটা বিষয় আছে যে অনুমতি নিয়ে কেউ যদি কর্মে অনুপস্থিত থাকে তাহলে সর্বোচ্চ 60 দিন এর বেশি সময় যেটুকু থাকবে সেটা সে ডিজার্শনের দায় দোষিত হবেন। বিনা অনুমতিতে দেশ ত্যাগ যদি করে তাহলে 30 দিন পর্যন্ত 30 দিনের বেশি সময় অবস্থান করলেই সে ডিজার্শনের দায় দোষিত হবেন। মানে অনুমতি নিয়ে যদি বিদেশে যায় তাহলে 60 দিনের, এই যে নিচে বলা আছে, অনুমতি সহ দেশ ত্যাগ করলে অনুমোদিত সময়ের অতিরিক্ত 60 দিনের চেয়ে বেশি সময় অনুমোদিত বিদেশে অবস্থান করা হলে, মানে বলতে চাচ্ছে যে অনুমতি নিয়ে যদি বিদেশ যায় তাহলে 60 দিনের বেশি যদি হয় তাহলে সে ডিজার্শনের দায় দোষিত হবেন। আর যদি বিনা অনুমতিতে দেশ ত্যাগ করেন তাহলে সে 30 দিনের বেশি সময় যে সময়টা সেটা ডিজার্শনের দায় দোষিত হবেন। তো এই ক্ষেত্রে ডিজার্শনের আরেক নাম কিন্তু পলায়ন, পালিয়ে যাওয়া এরকম বোঝায়। ডিজার্শনের জন্য তিরস্কার ব্যতীত আরও যে সমস্ত দণ্ড প্রদান করা হয় তার মধ্যে রয়েছে বাধ্যতামূলক অবসর দান, এই যে চাকরি থেকে অপসারণ, চাকরি থেকে বরখাস্তকরণ, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত, বেতন স্কেলের দক্ষতা সীমা অতিক্রম বন্ধ করা, মানে ইনক্রিমেন্ট বন্ধ করা আর কি, এবং বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ। এইগুলি ডিজার্শনের জন্য এই শাস্তিগুলি সাধারণত দিয়ে থাকেন। তাই আমরা চেষ্টা করব ডিজার্শন থেকে বিশেষ করে না করার, এই ধরনের অপরাধ না করার, তাই না? সরকারি কর্মচারী প্রশ্নটি একবার এসেছিল প্রশাসন ক্যাডারে। যেমন এইখানে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 বিধি 204 সরকারি কর্মচারী সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী অর্থ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা বৈদেশিক চাকরিতে নিয়োজিত অথবা কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ কিংবা বিদেশি সরকার বা সংস্থায় অস্থায়ীভাবে ন্যস্তকৃত কোনো ব্যক্তি। এখানে মেন পয়েন্ট হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি, তাই না? তার পাশাপাশি এই যে অন্য বৈদেশিক সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছে যে বৈদেশিক চাকরিতে নিয়োজিত অথবা কোনো স্থানীয় কর্তৃপক্ষ অথবা অন্য কোনো কর্তৃপক্ষ, কোনো বিদেশি সরকার বা সংস্থার অস্থায়ীভাবে ন্যস্তকৃত ব্যক্তিও এই সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবে। একজন সরকারি কর্মচারীকে যে সকল গুণ থাকতে হয় সেগুলি হচ্ছে নিজের খেয়াল খুশি মতো কাজ না করা, একাগ্রচিত্তে কাজ করা এবং মনোযোগী হওয়া, চাকরিতে প্রবেশের পরপরই নিজ দায়িত্ব, কর্তব্য, অধিকার ও সুযোগ সুবিধা সম্পর্কে সম্যক ধারণা থাকা, এবং আরও রয়েছে লক্ষ্য করি পরিবার পরিজন ও নিকটাত্মীয়কে বিধি বহির্ভূতভাবে কোনো সুযোগ সুবিধা না দেয়া, অফিসে কথাবার্তা হাঁটা চলা বসার মধ্যে সংযম বজায় রাখা, যে কোনো ধরনের পোস্টিংয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা, সততা ন্যায়নিষ্ঠার সাথে কাজ করে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা দক্ষতা প্রমাণ করা, নীতি ও সততার প্রশ্নে নির্ভয়ে বিশেষ করে কাজ করা। এগুলি হচ্ছে সরকারি কর্মচারীদের বৈশিষ্ট্য, গুণ থাকা উচিত এই গুণগুলি। লঘুদণ্ড, এই প্রশ্নটি টিকা আকারে 2 বার এসেছে প্রশাসন ক্যাডারে বিভাগীয় পরীক্ষায়। তো সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 4(2) লঘুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। এখানে লঘুদণ্ড হলো তিরস্কার করা, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা, ক্ষতির সম্পূর্ণ বা আংশিক বা আনুতোষিক থেকে আদায়করণ, অর্থাৎ অনেক সময় আর্থিক ক্ষতি হলে ক্ষতির সম্পূর্ণ অংশ বা আংশিক বেতন বা আনুতোষিক থেকে আদায় করা হয়। বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ। তো এইগুলি হচ্ছে এই লঘুদণ্ড। লঘুদণ্ড হচ্ছে একটি ছোট অপরাধ এবং লঘুদণ্ডের কারণ হিসেবে আমাদের যে সমস্ত এই বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে বিভিন্ন সময় আমরা যে অপরাধ হয় লঘুদণ্ডের হয়ে থাকে যে সমস্ত বিষয়, সেগুলি হচ্ছে যে সমস্ত কারণে অপরাধে দোষিত হবেন লঘুদণ্ডের জন্য, যেমন অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের কোনো সম্ভাবনা না থাকে, এই কারণে লঘুদণ্ড হতে পারে। অসদাচরণের দায় দোষিত হলে, ডিজার্শনের দায় দোষিত হলে, দুর্নীতি বা পরায়ণ
বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত হবে এরকম সন্দেহ থাকে যুক্তিসঙ্গত কারণ, এবং কোনো কর্মচারী চাকরি থেকে অপসারিত হলে তিনি পুনরায় চাকরিতে নিয়োগযোগ্য হবেন। অর্থাৎ চাকরি থেকে এই 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 অপসারিত যদি হন তাহলে তিনি নিয়োগযোগ্য হবেন, তাই না? তো যাই হোক, এই বিষয়গুলি আমরা লঘুদ্বন্দ্বতে লিখতে পারি। মূলত লঘুদ্বন্দ্ব কী এবং কি। এবার আসি গুরুদ্বন্দ্ব সম্পর্কে যদি টিকা আসে কীভাবে লিখবো, তাই না? এই প্রশ্নটি 5 বার এসেছিল বিগত পরীক্ষায়। এখানে এইভাবে লিখতে পারি, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 4-3 গুরুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। গুরুদণ্ড হলো নিম্ন পদে বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর দান, চাকরি থেকে অপসারণ, চাকরি থেকে বরখাস্তকরণ, এগুলি হচ্ছে এই গুরুদণ্ড। গুরুদণ্ড একটি বড় অপরাধ এবং গুরুদণ্ডের জন্য যে সমস্ত অপরাধ হিসেবে গণ্য করা হয় তার মধ্যে রয়েছে যে যে কারণে এই অভিযোগে অভিযুক্ত হবেন। যেমন এতে বলা হয়েছে অদক্ষ হন, দক্ষতা হারান বা দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা না থাকে, অসদাচরণের দায়ে দোষিত হলে, ডিজার্শনের দায়ে দোষিত হলে, দুর্নীতি পরায়ণ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত হবে বলে এমন কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে, এগুলির কারণে এই গুরুদণ্ড প্রদান করা হয়ে থাকে। এবার আসি চাকরি থেকে অপসারণ। শিক্ষা ক্যাডারে 2 বার এসেছিল প্রশ্নটি, চাকরি থেকে অপসারণ। এইখানে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 4-3 সিতে 4-3 অবশ্য গুরুদণ্ড সম্পর্কে বলা হয়েছে, আর 4-3 সিতে এই চাকরি থেকে অপসারণ সম্পর্কে বলা হয়েছে। চাকরি থেকে অপসারণ এর ইংরেজি হচ্ছে রিমুভাল ফ্রম সার্ভিস। এটি একটি গুরুদণ্ড এবং যে যে কারণে চাকরি থেকে অপসারণ করানো হয় সেগুলি হচ্ছে অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা যদি না থাকে, অসদাচরণের দায়ে দোষিত হলে, ডিজার্শনের দায়ে দোষিত হলে, দুর্নীতি পরায়ণ হন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ থাকলে। তো এইগুলি হচ্ছে এই চাকরি থেকে অপসারণ সংক্রান্ত বিভিন্ন বিষয়। এখন এখানে আরও আমরা লিখতে পারি 5 মার্কসের জন্য, কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে অপসারিত হলে তিনি পুনরায় সরকারি চাকরিতে নিয়োগযোগ্য হবেন। অর্থাৎ চাকরি থেকে যদি অপসারণ করা হয় কাউকে, তাহলে সে আবার চাকরির জন্য, সরকারি চাকরির জন্য নিয়োগযোগ্য হবেন, মানে কি আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে অপসারিত হলে তিনি পেনশন পাবেন না। এই যে চাকরি যোগ্য হবেন সরকারি চাকরি, কিন্তু পেনশন পাবেন না, এই বিষয়গুলি বলা আছে। তো এইভাবে আমরা লিখতে পারি। চাকরি থেকে বরখাস্তকরণ, এই প্রশ্নটি শিক্ষা ক্যাডারে 2 বার এসেছে। চাকরি থেকে বরখাস্তকরণ, চাকরি থেকে বরখাস্তকরণ হচ্ছে ডিসমিসাল অফ ফ্রম সার্ভিস, তাই না? এটা শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী আলোচনা করব। যেমন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 4-3 ডিতে এটি একটি গুরুদণ্ড। তো গুরুদণ্ড 4-3 বলা আছে, তার ডিতে এই চাকরি থেকে বরখাস্তকরণ সম্পর্কে বলা হয়েছে। চাকরি থেকে বরখাস্তকরণ বা ডিসমিসাল ফ্রম সার্ভিস এটি একটি গুরুদণ্ড। যে কারণে এই যে সমস্ত কারণে বা যে সকল কারণে এই বরখাস্ত করা হয় সেগুলি নিম্নরূপ। যেমন এতে বলা আছে অদক্ষ হন, দক্ষতা হারান বা দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা না থাকলে, অসদাচরণের দায়ে দোষিত হলে, ডিজার্শনের দায়ে দোষিত হলে, দুর্নীতি পরায়ণ হন বা দুর্নীতি অভিযোগে বিশেষ করে অভিযুক্ত হলে, এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে সন্দেহ করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে। এইখানে এই চাকরি থেকে বরখাস্তকরণ সম্পর্কে আরও কিছু তথ্য। কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত হলে তিনি পুনরায় কোনো চাকরিতে নিয়োগযোগ্য হবেন না। এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে চাকরি থেকে অপসারণ হলে তিনি সরকারি চাকরিতে নিয়োগযোগ্য হবেন পুনরায়, বাট চাকরি থেকে একবার বরখাস্তকরণ হলে তিনি আর সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না।
চাকরিচ্যুত বা অপসারিত সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি চাকরিচ্যুত অপসারিত হওয়ার তারিখ থেকে বন্ধ হয়ে যায়। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই চাকরি থেকে অপসারিত হলে তিনি পরবর্তীতে এই যে বিষয়টা কিছু। এবার আসি চাকরি থেকে সাময়িক বরখাস্ত। বিগত পরীক্ষায় প্রশ্নটি 11 বার এসেছে, সাময়িক বরখাস্ত, তাই না? তো সাময়িক বরখাস্ত এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা যে 2018 রয়েছে 12তে সাময়িক বরখাস্ত সম্পর্কে বলা হয়েছে, বিধি 12তে। সাময়িক বরখাস্ত প্রকৃতপক্ষে কোনো শাস্তি নয়। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ার পূর্বে বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। এবং সাময়িক বরখাস্তর হিসাবে গণ্য হবেন সাধারণত জেলে আটক থাকলে। যে সমস্ত কারণে সাময়িক বরখাস্ত হয় সেগুলি লক্ষ্য করলে দেখতে পাই যে জেলে আটক থাকলে, পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলে, হাজতে আটক থাকলে, গ্রেপ্তার বা কোর্টে হাজিরার পর জামিনে মুক্তি লাভ করলে বা গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন হতেই এই সাময়িক বরখাস্ত বা হিসেবে গণ্য হবেন। এবং এখানে আরও বিষয় হচ্ছে সাময়িক বরখাস্তের যে সমস্ত উদ্দেশ্য সেগুলির মধ্যে রয়েছে মৌখিক বা দালিলিক সাক্ষ্যকে টেম্পারিং দ্বারা তদন্তে হস্তক্ষেপ করা বন্ধ করার জন্য, এবং পুনরায় কোনো অসদাচরণ করা থেকে বিরত রাখার জন্য, অধিষ্ঠিত পদের ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য। এই সমস্ত কারণে এই সাময়িক বরখাস্ত করা হয়ে থাকে। এই কারণ বলতে বলছে এই সমস্ত উদ্দেশ্যে, তাই না? বিভাগীয় মামলা, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় শিক্ষা ক্যাডারে 2 বার এসেছিল। তো বিভাগীয় মামলা বিষয়টি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018তে বিভাগীয় মামলা সম্পর্কে বলা হয়েছে। বিভাগীয় মামলা হলো এক ধরনের কার্যক্রম যা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিশেষ করে এটি করা হয়, যা সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুসারে পরিচালিত হয়। এখন যে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলার কার্যক্রম কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে তার মধ্যে রয়েছে অদক্ষ হন, মানে একজন কর্মকর্তা বা কর্মচারী যদি অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা না থাকে, অসদাচরণের দায়ে দোষিত হলে, ডিজারশনের দায়ে দোষিত হলে, দুর্নীতিপরায়ণ হন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে, এবং আরেকটা বিষয় আছে নাশকতামূলক কোনো কর্মকাণ্ডে যদি জড়িত থাকেন বা জড়িত থাকে বলে সন্দেহ হয়। এই বিষয়গুলির কারণে সাধারণত এই যে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে তাকে সন্দেহ যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে এই বিভাগীয় মামলা দায়ের করা যায়। বিভাগীয় মামলা চলাকালে একজন কর্মচারীকে নিম্নোক্ত সুবিধা থেকে বঞ্চিত করা হয়, যেমন পদোন্নতি স্থগিত করা হয়, সিলেকশন গ্রেড প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়, দৈনিক প্রশিক্ষণ যেগুলি থাকে, বৈদেশিক প্রশিক্ষণ যেগুলি থাকে, বিদেশে প্রশিক্ষণ, এখানেও কিন্তু বিদেশি প্রশিক্ষণের ক্ষেত্রেও কিন্তু তাদের স্থগিত রাখা হয়, এই সুবিধাগুলো বন্ধ করা হয় এই বিভাগীয় মামলার ক্ষেত্রে। এছাড়া উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন, কেউ যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু সুযোগ থাকে না বিভাগীয় মামলা যদি থাকে। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। বার্ষিক গোপনীয় অনুবেদন, যাকে এসিআর বলে, তাই না? এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 2 বার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। যেমন এভাবে উপস্থাপন করতে পারি, বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসন 2012 এর অনুশাসন 1.7 বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর সম্পর্কে বলা হয়েছে। বার্ষিক ভিত্তিতে একজন কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কর্মকালীন সার্বিক কর্ম মূল্যায়নের বিদ্যমান পদ্ধতি হলো বার্ষিক গোপনীয় অনুবেদন। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে একজন কর্মকর্তার নিয়ন্ত্রণাধীনে কর্তৃপক্ষ যখন তার বার্ষিক সার্বিক মূল্যায়ন করে, এই মূল্যায়নের পদ্ধতিটাই সাধারণত হয় এসিআর বা বার্ষিক গোপনীয় অনুবেদন। বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর এর প্রয়োজনীয়তা কি, তাই না? এক্ষেত্রে কর্মকর্তার কাজের পরিমাণ, গুণগত মান, দক্ষতা, সততা ও নিষ্ঠা মূল্যায়ন করা হয়, জবাবদিহিতা নিশ্চিত করা হয়, ডোসিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং চাকরির স্থায়ীকরণ, পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, পুরস্কার ও তিরস্কার প্রদানের একটি অপরিহার্য অংশ হচ্ছে বার্ষিক গোপনীয় অনুবেদন।
এবার আসি অনুমোদনকারী কর্মকর্তার করণীয় কী। অনুমোদনকারী কর্মকর্তার করণীয় কী? অনুমোদন যথাসম্ভব বস্তুনিষ্ঠ হতে হবে, সুস্পষ্ট সরাসরি মন্তব্য করবেন, তাই না? কর্মকর্তা মন্তব্য করবেন, কর্তৃপক্ষ মন্তব্য করবেন। মন্তব্য অস্পষ্টতা বা পাশ কাটিয়ে যাওয়া পরিহার করতে হবে। যথাসম্ভব সর্বাধিক নজর রাখবেন। অতিরঞ্জন বা বিশেষ করে স্কুল অবমূল্যায়ন পরিহার করতে হবে। এবং অনুমোদনশীল অফিসারের অনুমোদন মানের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা এবং বিশেষ করে সমরূপতা অবশ্যই নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলি নিশ্চিত করতে হবে। একজন অনুমোদনকারী এই বিষয়টি বিশেষ করে লক্ষ্য রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিডার পোস্ট। তো ফিডার পোস্ট, এই প্রশ্নটিও দুইবার এসেছে পরীক্ষায় শিক্ষা ক্যাডারে, তাই না? তো যে পোস্ট হতে পদোন্নতি দেওয়া হয় সেই পোস্টকে ফিডার পোস্ট বলা হয়, তাই না? কোন পদে কোন কোন পদধারীদের পদোন্নতি দেওয়া হবে, অর্থাৎ পদোন্নতির পদের ফিডার পোস্ট কোনগুলো হবে তা সাধারণভাবে নিয়োগ বিধিতেই বা তফসিলে বর্ণিত থাকে, যে কোনগুলি ফিডার পোস্ট হিসেবে উল্লেখ হবে। নিয়োগ বিধিতে বর্ণিত কোন পদের ফিডার পদধারী, কোনো পদের ফিডার পদধারী যদি না হয় তাহলে ওই পদে পদোন্নতি দেওয়া যায় না। কোনো একটি পদে যদি একাধিক ফিডার পদ থাকে তাহলে একাধিক পদের যারা পদধারী থাকবেন তাদের সমন্বিত জ্যেষ্ঠতার ভিত্তিতে, জ্যেষ্ঠতা তালিকার ভিত্তিতে তাদেরকে পদোন্নতি পূর্বক ফিডার পোস্ট হতে পদোন্নতি দিতে হবে। যদি একাধিক ফিডার পোস্ট থাকে তাদের মধ্যে যে সিনিয়র তাকে সে প্রমোশন পাবে, এ কথা বলছে। এবার আসি কার্য বন্টন। এই প্রশ্নটি না বেশ কয়েকবার এসছে। এই প্রশ্নটি এসছে 4 বার। কার্য বন্টন, তাই না? কার্য বন্টন বলতে বোঝায় কার্য বিধিমালা অনুযায়ী। এই 1996 যে কার্য বিধিমালা আছে সেই বিধিমালার বিধি 3-এ, বিধিমালার বিধি 3-এ এই কার্য বন্টন সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে অনেক কিছু, একটা একটা করে আমি আলোচনা করতেছি। লক্ষ্য করি, প্রত্যেক মন্ত্রণালয় তাদের অর্পিত দায়িত্ব বিশেষ করে সম্পাদনের নিমিত্তে তফসিল 1-এ বর্ণিত পুস্তিকার মাধ্যমে যে নির্দেশ প্রদত্ত হয়েছে সেইভাবে কার্য বন্টন করতে হবে এবং এই নির্দেশ অনুযায়ী কার্য বন্টন করাকেই কার্য বন্টন বলা হয়। আচ্ছা, এখন কার্য বন্টন কীভাবে করবেন এখানে কিছু বিষয় আমরা উল্লেখ করে দিব। প্রধানমন্ত্রী যখনই প্রয়োজন এক বা একাধিক বিভাগের একটি মন্ত্রণালয় গঠন করতে পারবেন। প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই এক বা একাধিক বিভাগ নিয়ে মন্ত্রণালয় গঠন করতে পারবেন। এই বিধিমালার তফসিল 1-এ নির্দেশিত পদ্ধতিতে সরকারের কার্যাবলী বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে বন্টন করতে হবে তফসিল 1-এ বর্ণিত নিয়ম অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী। প্রত্যেক বিভাগের সরকারের একজন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং তার অধীনস্থ অন্যান্য কর্মকর্তা থাকবেন যা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং তার অধীনস্থ অন্যান্য কর্মকর্তাগণ থাকবেন এবং এইগুলা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন কে কোন মন্ত্রণালয়ের বিশেষ করে কে কোন পদে দায়িত্ব থাকবেন। তবে শর্ত থাকে যে একই ব্যক্তি একই মন্ত্রণালয়ের একাধিক বিভাগের সচিব হতে পারবেন না, অর্থাৎ একাধিক বিভাগের সচিব হতে পারবেন না একজন ব্যক্তি। এখন এখানে আবার আরও বলা হয়েছে 4 নম্বরে যে প্রধানমন্ত্রী একটি মন্ত্রণালয় অথবা একাধিক বিভাগ বা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর এবং একজন মন্ত্রীর বা একজন প্রতিমন্ত্রীর উপর ন্যস্ত করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী কী করবেন, একটি মন্ত্রণালয় বা বিভাগকে বিশেষ করে একজন মন্ত্রী বা একজন প্রতিমন্ত্রীর উপর ন্যস্ত করবেন এবং শর্ত থাকে যে এরূপ অর্পিত হয়নি এমন মন্ত্রণালয়কে সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। অর্থাৎ যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো অন্যান্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে অর্পণ করা হবেন না, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী স্বয়ং নিজে থাকবেন, সে কথা বলছে। অতিরিক্ত বিশেষ করে সচিব বা মন্ত্রণালয়কে শাখা নামে উদ্ভিত যে কয়েকটি কার্য সম্পাদনী ইউনিট থাকবেন সেইগুলিকে সংগঠিত করবেন সচিব মহোদয়। সচিব মহোদয় কী করবেন, এই যে বলেছে সচিব বিভাগ বা মন্ত্রণালয়কে শাখা নামে অভিহিত কয়েকটি কার্য সম্পাদনকারী ইউনিটে তিনি সংগঠিত করবেন। তবে শর্ত থাকে যে যদি কোনো ইউনিট শাখার অনুরূপ না হয় তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে ওই ইউনিটকে আলাদা কোনো রূপে সংগঠিত করবেন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে সচিব
মন্ত্রণালয়কে শাখা নামেও কয়েকটি কার্য সম্পাদনকারী ইউনিট এর মাধ্যমে সম্পাদিত করবেন। তবে যদি কোনো ইউনিট শাখার অনুরূপ না হয় তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে সেই ইউনিট অন্য কোনো রূপে সংগঠিত করবেন। এখানে আরও বলা হয়েছে যে সচিব স্থায়ী আদেশ বলে মন্ত্রণালয়ের কার্যাবলী তার অধীনস্থ বিভাগের বিভিন্ন শাখা বা ইউনিটের মধ্যে বন্টন করবেন। এবং 7 নম্বরে বলা হয়েছে সচিবালয় বা সংযুক্ত দপ্তরে সম্পাদিত কার্যাবলী ব্যতিরেকে সরকারের অন্যান্য কার্যাবলী প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময় নির্ধারিত এজেন্সি বা অফিসের মাধ্যমে পরিচালিত হবে। তো এইগুলি সাধারণত এই কার্য বন্টন সম্পর্কে বলা ছিল বিধি। পরের প্রশ্ন হচ্ছে মন্ত্রণালয় ও বিভাগ সমূহের মধ্যে পরামর্শ। বিশেষ করে বিগত পরীক্ষায় প্রশ্নটি 5 বার এসেছে, তাই না? এখন এই যে কার্য বিধিমালা, বিধি 1996 যে কার্য বিধিমালা রয়েছে সেখানে বিধি 10-এ এই মন্ত্রণালয় ও বিভাগ সমূহের মধ্যে পরামর্শ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে। একটা মন্ত্রণালয় আর একটা মন্ত্রণালয়ের সাথে পরামর্শের মাধ্যমে কাজ করবে, সেই সংক্রান্ত বিধিবিধান কি সেখানে বলা আছে। 1 নম্বরে বলা আছে কোনো বিষয়ের বক্তব্যের সাথে একাধিক মন্ত্রণালয় বা বিভাগ সম্পর্কযুক্ত থাকলে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বা বিভাগসমূহ কর্তৃক বিবেচিত এবং তাদের মতামত যথাযথভাবে লিপিবদ্ধ না করা পর্যন্ত কোনো আদেশ জারি করা যাবে না বা বিষয়টি প্রধানমন্ত্রী বা মন্ত্রী সভায় পেশ করা যাবে না। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে কোনো একটি বক্তব্যের সাথে যদি অন্যান্য মন্ত্রণালয় সংযুক্ত থাকে, সম্পর্কিত হয়, তাহলে সেই বিষয় ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত, যথাযথভাবে লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত ওই আদেশ জারি করা যাবে না বা প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভায় এই বিষয়টি পেশ করাও যাবে না। বিষয়টি এইটা বলছে। আরও বলা হয়েছে যদি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে মতনৈক্য উপনীত না হতে পারে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করার পর মন্ত্রী বিষয়টি কার্যকর করার জন্য অবিচল থাকেন তাহলে প্রধানমন্ত্রীর নিকট পেশ করতে হবে। অর্থাৎ যদি একমত না হয় কোনো বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, তাহলে সেই বিষয়টি প্রধানমন্ত্রীর নিকট পেশ করতে হবে, সেই বিষয়টি অবহিত করতে হবে। এছাড়াও 3 নম্বরে বলেছে কোনো বিষয় পরামর্শের জন্য এক মন্ত্রণালয় বা বিভাগ থেকে অন্য মন্ত্রণালয় বা বিভাগে প্রেরণ করা হলে যে সমস্ত প্রাসঙ্গিক ঘটনাবলী বা বিষয়াদির কারণে এক মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয়ের বিভাগে প্রেরণ আবশ্যক হয়ে পড়ে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে যদি কোনো বিষয় জানানোটা প্রাসঙ্গিক হয় তাহলে সেই স্পষ্ট উল্লেখ করতে হবে যে এই কারণে ওই মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আচ্ছা, এমনকি যে ক্ষেত্রে পরামর্শ করার প্রয়োজন নাই বলে মনে হয় সেক্ষেত্রেও যদি একটি মন্ত্রণালয় কোনো বিষয় প্রাপ্ত বা জারিকৃত পত্রের অনুলিপির জন্য কোনো মন্ত্রণালয়ের বিষয়ে অবগতি করার প্রয়োজন হয় তাহলে করতে পারবে। অর্থাৎ এখানে বলছে যে যদি এমনটি হয় যে পরামর্শের প্রয়োজন নাই তারপরেও অনুলিপি আকারে অন্য মন্ত্রণালয়কে অবহিত করতে পারবে, এই কথা বলছে। এবং প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রণালয় হতে যে কোনো বিষয় তলব করতে পারে। এই যে এইখানে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু যে কোনো বিষয় যে কোনো মন্ত্রণালয় হতে জানার অধিকার আছে। এবং একইভাবে অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত যে কোনো বিষয় দেখার জন্য তলব করতে পারেন। আবার কোনো মন্ত্রী যে কোনো মন্ত্রণালয় বা বিভাগের কোনো বিষয় দেখতে চাইতে পারেন এবং যদি কোনো মন্ত্রণালয় বা বিভাগের কোনো কিছু নিষ্পত্তির প্রয়োজন হয়, যেমন আইন বিচার ও সংসদ মন্ত্রী আইনগত বিষয় দেখার জন্য তলব করতে পারেন, তাই না? এই বিষয়গুলি আর একটা আছে, সেটি হচ্ছে কোনো মন্ত্রী যদি অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের কোনো কিছু দেখতে চান এবং সেই সম্পর্কে আরও অধিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন মনে করেন তাহলে তিনি মন্ত্রীর সাথে পারস্পরিক সম্মতিক্রমে ব্যবস্থা গ্রহণ করবেন। এইগুলি এই মন্ত্রণালয় বা বিভাগের সাথে পরামর্শ সংক্রান্ত বিষয় বলা ছিল, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী কি, তাই না? এই সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী সমূহ 20 বার এসেছে প্রশ্নটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, এই যে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 1981 সালের বিধি 4-এ সরাসরি নিয়োগ
লাভের শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ সরাসরি নিয়োগ লাভের জন্য কি কি শর্ত থাকতে হবে সেই বিষয়গুলি সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981-তে, বিধি 4-এ। সেখানে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে কমিশনের সুপারিশ ব্যতীত চাকরিতে সরাসরি নিয়োগ করা যাবে না, কমিশনের সুপারিশ থাকতে হবে। চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন এবং বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে আবদ্ধ হন বা প্রতিশ্রুতিবদ্ধ হন। আচ্ছা, আরও রয়েছে যে চাকরিতে নিয়োগ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় নিয়োগের জন্য অযোগ্য নন, মানে তিনি অযোগ্য নন, যোগ্য, তাহলে নিয়োগ করা যাবে, তাই না? তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের জন্য অযোগ্য নন এবং অর্থাৎ এই যে পুলিশ ভেরিফিকেশনে তাকে যোগ্য হতে হবে, এই কথাটা বলতে চাচ্ছে। এবং 4 নম্বরে বলেছে চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি ফি সহ যথাযথভাবে ফর্ম ও নির্দিষ্ট তারিখের মধ্যে দরখাস্ত দাখিল না করেন এবং চাকরিরত অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে দরখাস্ত দাখিল না করেন, তাই না? এখানে 2টা কথা বলেছে যে ফি সহ তাকে যথাযথভাবে আবেদন করতে হবে এবং চাকরিরত অবস্থায় যদি আবেদন করেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে, মানে জানাতে হবে যে আমি চাকরির জন্য আবার আরেক জায়গায় আবেদন করতেছি, যেখানে চাকরি করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, এই বিষয়টি বলছে। তো এই শর্তগুলি থাকতে হবে। তো এইগুলি হচ্ছে বিধির কথা, তাই না? বিধিমালা অনুযায়ী আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। উপসংহারে আমরা আরও অনেক নিজের মতো করে সুন্দর করে আরও লিখতে পারি, তাই না? তবে এই বিষয়গুলি যেগুলি মেইন বিষয় সেগুলি কিন্তু লিখতে হবে। পরের প্রশ্নটি পদোন্নতির মাধ্যমে নিয়োগ, এই প্রশ্নটি 8 বার এসেছে বিগত পরীক্ষায়। তো পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পর্কে এই যে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 1981-এর বিধি 5-এ বলা হয়েছে, বিধি 5-এ 1981 সালের বিধি 5-এ বলা হয়েছে পদোন্নতির মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত বিষয় কি বলা হয়েছে। সরকার কর্তৃক এই উদ্দেশ্যে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ড এবং বিভাগীয় পদোন্নতি বোর্ড বা কমিটি এর সুপারিশক্রমে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা যাবে। তবে শর্ত থাকে যে নিম্ন শ্রেণীর পদ থেকে নবম গ্রেডের স্কেলের পদে কমিশনের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি নিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে কি বলেছে ভালো করে লক্ষ্য করি, নিম্ন থেকে নবম গ্রেড, তো নবম গ্রেড পর্যন্ত যে সমস্ত পদোন্নতি নবম গ্রেড পর্যন্ত তাদেরকে ওই কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদেরকে নিয়োগ করতে হবে। অন্যদিকে খ নম্বরে বলেছে সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ না হলে বিশেষ পদোন্নতি কমিটি কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে কোনো ব্যক্তিকে 6ষ্ঠ গ্রেডের কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। এই যে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটার জন্যই তো পদোন্নতি কঠিন হয়ে যাবে, তাই না? কি বলেছে ভালো করে লক্ষ্য করি, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত পরীক্ষায়, মানে কি যে আমরা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিই, তারপরে হচ্ছে কি যে এই যে সিনিয়র স্কেলের পরীক্ষা দিই, এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ না হলে পদোন্নতি বা পদোন্নতি বিশেষ পদোন্নতি কমিটি কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে এই 6ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না। কারণ 6ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেতে হলে এই পরীক্ষায় পাস করতে হবে, স্থায়ী হতে হবে, অনেক ঝামেলা আছে, তাই না? আচ্ছা, এবার আসি গ নম্বরে বলেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কোনো ব্যক্তিকে বিশেষ করে 5ম ও 4র্থ গ্রেডের পদে পদোন্নতি দেওয়া যাবে না। আবার সুপিরিয়র সিলেকশন বোর্ড কর্তৃক যদি অযোগ্য হন তাহলে 5ম এবং 4র্থ গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না, যোগ্য হতে হবে। ঘ নম্বরে বলেছে কাউন্সিল কর্তৃক অযোগ্য ঘোষিত হলে কোনো ব্যক্তিকে 3য় গ্রেডের বা তদূর্ধ্ব কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। অর্থাৎ কাউন্সিল কর্তৃক যদি অযোগ্য হন তাহলে 3য় গ্রেডে বা তার ঊর্ধ্বে কোনো গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না। সার্ভিস রেকর্ড সন্তোষজনক না হলে পদোন্নতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। সার্ভিস রেকর্ড মানে কি, এশিয়ার যে সার্ভিস রেকর্ড আছে, এশিয়ার সহ সব রেকর্ড সন্তোষজনক হতে হবে। এগুলি হচ্ছে এই পদোন্নতির মাধ্যমে নিয়োগ করার ক্ষেত্রে এই বিষয়গুলি। আরেকটা বিষয় আছে 6 নম্বরে, সেটা হচ্ছে কোনো পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে উক্ত পদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রদানে সমাপ্ত করতে ব্যর্থ হলে পূর্ব পদে রিভার্ট করা হবে। অর্থাৎ একবার পদোন্নতি পেয়ে প্রশিক্ষণ হচ্ছে, নির্ধারিত পদোন্নতি পরে যে প্রশিক্ষণ হচ্ছে, প্রশিক্ষণে পাশ করলে পদোন্নতি থাকবে, না থাকলে রিভার্ট করতে হবে। এরকমও বিভিন্ন প্রশিক্ষণ থাকে অবশ্য।
মানে পদোন্নতির জন্য কিছু প্রশিক্ষণ আছে। যদি আগেই পদোন্নতি দিয়ে প্রশিক্ষণটা নেয়, তো প্রশিক্ষণে যদি ব্যর্থ হয় সমাপ্ত করতে, তাহলে কিন্তু সে ওই পদে থাকতে পারবে না, আর পূর্বের পদে ফিরে যাবে, এই কথা বলছে। তো শিক্ষানবিশ, এই প্রশ্নটি না 15 বার এসেছে, কিন্তু ছোট্ট প্রশ্নটির উত্তর কিন্তু অনেক ছোট, তারপরেও আমরা নিজেদের মতো করে আরও সুন্দর করে লিখতে পারি। তো আমি মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 1981 এর বিধি 6 এই শিক্ষানবিশ সম্পর্কে বলা হয়েছে, এটা নিয়ে আলোচনা করব, এর আলোকে আলোচনা করার চেষ্টা করব। কি বলা হয়েছে? স্থায়ী শূন্য পদে প্রাথমিকভাবে নিয়োগকৃত ব্যক্তিকে এই শিক্ষানবিশ স্তরে থাকবেন। অর্থাৎ স্থায়ী শূন্য পদে প্রাথমিকভাবে যারা নিয়োগ পেয়েছেন তারা এই শিক্ষানবিশ স্তরে থাকবেন। এবং এই শিক্ষানবিশ স্তর সম্পর্কে আরও যে বিষয়গুলি বলা হয়েছে, এতে বলা হয়েছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 2 বছর, পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে 1 বছর। অর্থাৎ যিনি সরাসরি নিয়োগ পাবেন তার জন্য 2 বছর শিক্ষানবিশ টাইম, আর পদোন্নতির মাধ্যমে যদি নিয়োগ পায় তাহলে 1 বছর হচ্ছে শিক্ষানবিশ টাইম। আরও বলা হয়েছে সরকার অনধিক 2 বছর বর্ধিত করতে পারবেন, এবারে 2 বছর বর্ধিত করতে পারবেন। শিক্ষানবিশকালে অযোগ্য বিবেচিত হলে সরকার কমিশনের সাথে পরামর্শ করবেন। শিক্ষানবিশকালে যদি অযোগ্য বিবেচিত হন, সরকার এই কমিশনের সাথে পরামর্শ করবেন। এক্ষেত্রে এতে বলেছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবেন এবং পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে পূর্ব পদে প্রত্যাবর্তন করতে পারবেন। অর্থাৎ শিক্ষানবিশকালীন সময়ে যে যদি সরকার কমিশনের সাথে পরামর্শক্রমে যদি প্রয়োজন মনে করে, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবেন, আর পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে পূর্বের পদে প্রত্যাবর্তন করতে পারবেন। এই কথাগুলো বলেছে। এবং শিক্ষানবিশ যে সময়টা, আসলে একটি বিষয় খেয়াল রাখবো যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 2 বছর, পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে 1 বছর। এবং শিক্ষানবিশ বলা আছে বিধি 6-তে, 5-এ বলা আছে, 4-এ বলা আছে সরাসরি নিয়োগ, বিধি 5-এ বলা আছে পদোন্নতির মাধ্যমে নিয়োগ, 6-এ বলা আছে, 6-এ বলা আছে শিক্ষানবিশ, আর 7-এ বলা আছে চাকরিতে স্থায়ীকরণ। সম্ভবত স্থায়ীকরণ সম্পর্কে 7-এ বলেছে বিধি 7-এ। চাকরিতে স্থায়ীকরণ, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 22 বার এসেছে। কত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তাই না? স্থায়ীকরণ সম্পর্কে এই বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা 1981 এর বিধি 7-এ স্থায়ীকরণ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রাথমিক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কমপক্ষে 4 মাস বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এই যে স্থায়ীকরণের গুরুত্বপূর্ণ শর্ত, তাই না? 1 নম্বরে বলেছে 4 মাসের বুনিয়াদী প্রশিক্ষণ থাকতে হবে। বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর সরকার নির্ধারিত পেশাভিত্তিক বা বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এবং চাকরি স্থায়ী হবে না যদি নিম্নের বিষয়গুলি সন্তোষজনক না হয়। কি লক্ষ্য করি? এফটিসি সাফল্যজনকভাবে সম্পন্ন না হলে তিনি স্থায়ী হতে পারবেন না। বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ না হলে, এই যে বিভাগীয় পরীক্ষার জন্য আমরা পড়তেছি, এখানে যদি উত্তীর্ণ না হয় তাহলে সে স্থায়ী হতে পারবেন না। শিক্ষানবিশ মেয়াদ শেষ না হলে, আচরণ ও কর্ম সন্তোষজনক না হলে, এবং 3 নম্বরে বলেছে সকল শর্ত পূরণ করার পর চাকরিতে নিয়োগের তারিখ হতে এই স্থায়ী করতে হবে। অর্থাৎ এইখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যে যেদিন থেকে নিয়োগ পেয়েছে সেদিন থেকেই চাকরিতে স্থায়ী হতে হবে, কিন্তু বিষয় হচ্ছে উপরের শর্তগুলি পূরণ করতে হবে। অল্প লেখা, তাই না? অল্প লেখাতেই কিন্তু পুরোপুরি মার্কস পাবে, কারণ এগুলো তো আইন বিধির ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো তো আর এক্সট্রা লেখা মুশকিল। তারপরেও আমরা আরও নিচে সুন্দর করে জানা থাকলে কিছু তথ্য লিখতে পারবো, সমস্যা নেই। পেনশন, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 3 বার এসেছিল। বিগত পরীক্ষায় পেনশন, এখন পেনশন কি, তাই না? এই সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে যে বিএসআর মানে বাংলাদেশ সার্ভিস রুল পার্ট 1-এ পেনশন সম্পর্কে বলা হয়েছে। তো এইখানে পেনশন কি এইখানে বলা হয়েছে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল চাকরিতে অধিষ্ঠিত থাকার পর বিধি মোতাবেক অবসর গ্রহণ করলে অথবা চাকরিতে অবস্থান করার অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে এই অতীতকৃত চাকরির জন্য
একজন চাকরিজীবী কিংবা তার মৃত্যুতে তার পরিবার যে মাসিক প্রদেয় ভিত্তিক যে ভাতা পায় সেটি হচ্ছে পেনশন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে তিনটা বিষয়। একটা হচ্ছে এই নির্দিষ্ট সময়কাল চাকরিতে অতিবাহিত হওয়ার পর, দ্বিতীয়ত হচ্ছে চাকরিরত অবস্থায় অবসর গ্রহণের পর বা মৃত্যুবরণ করার পর, তৃতীয়ত বলছে চাকরিজীবী অথবা তার পরিবার যে প্রদেয় মাসিক ভিত্তিক যে মাসে মাসে টাকা পায় চাকরির মানে এলপিআরে যাওয়ার পর বা মারা যাওয়ার পর তার পরিবাররা যে পায়, এটাই পেনশন, তাই না? আচ্ছা, পেনশন প্রাপ্তির কিছু যোগ্যতা রয়েছে, সেগুলো আমরা এখন দেখব। 1 নম্বরে ভালো আচরণ। 2 নম্বরে আমরা লিখতে পারি বিভাগীয় মামলার যদি কোনো প্রমাণিত হয় সংশ্লিষ্ট কর্মচারীর কর্মকালীন সময়ে প্রতারণা অবহেলার কারণে সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়েছে, তাহলে উক্ত ক্ষতির অর্থ পেনশন হতে আদায়ের আদেশ রাষ্ট্রপতির মাধ্যমে সেটি সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে বিভাগীয় মামলা যদি প্রমাণিত হয় যে ওই ব্যক্তি কর্তৃক সরকারের কোনো ক্ষতি হয়েছে, তাহলে ওই পেনশন হতে ওই রাষ্ট্রপতি ক্ষমতা রাখে এই বিশেষ করে ওই পেনশন হতে অর্থ আদায় করার, ক্ষতিপূরণ যাকে বলা হয়। অসদাচরণ, অদক্ষ বা দেউলিয়া হওয়ার কারণে চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে পেনশন পাবেন না। এখানে একটা কথা বলা হয়েছে, অসদাচরণের কারণে, অদক্ষতার কারণে, দেউলিয়া হওয়ার কারণে যদি চাকরি থেকে বরখাস্ত হন বা অপসারিত হন তাহলে কিন্তু পেনশন পাবেন না, এই শর্তগুলি বলা হয়েছে। এখন আরও কিছু শর্ত আছে, পেনশনযোগ্য চাকরির শর্তাবলী ও নিয়মাবলী, এগুলি আমরা দেখব। সেটি হচ্ছে এই 18 বছরের পূর্বের চাকরি পেনশনযোগ্য বিবেচিত হবে না, অর্থাৎ 18 বছরের পূর্তির পরের সময়টুকু পেনশনযোগ্য চাকরি হিসাবে বিবেচিত হবে। যেমনই কেউ যদি কোনো কারণে 16 বছরের চাকরি পায়, তাই এই যে 16 বছর থেকে 18 বছর এই 2 বছর পেনশনের জন্য গণনায় আসবে না, গণনায় আসবে 18 বছর থেকে। নিম্নোক্ত 3টি শর্ত পূরণ না হলে কোনো পেনশনযোগ্য চাকরিকাল হিসেবে গণ্য হবে না। 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই চাকরি সরকারের অধীনে চাকরি হতে হবে। 2 নম্বরে এই নিয়োগ স্থায়ী হতে হবে। পরবর্তীতে বলেছে এই চাকরির জন্য সরকারি খাত হতে বেতন ভাতাদি প্রদেয় হতে হবে। অর্থাৎ 3টা কথা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর কথা হচ্ছে সরকারের অধীনে চাকরি হতে হবে পেনশন পেতে হলে। 2 নম্বরে স্থায়ী নিয়োগ হতে হবে, মানে কি চাকরিতে নিয়োগেই স্থায়ী হতে হবে। নিয়োগটা স্থায়ী হওয়ার জন্য কি কি বিষয় সেগুলো থেকে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? এবং চাকরির জন্য সরকারি খাত থেকে বেতন পেতে হবে, সরকারি খাত থেকে তার বেতন পাওয়া লাগবে, নাহলে পেনশনযোগ্য হবেন না। এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে সাময়িক বরখাস্তকাল সময় পেনশনযোগ্য চাকরিকাল হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ কেউ যদি সাময়িক বরখাস্ততে থাকেন তাহলে তার চাকরিকালটা পেনশনযোগ্য হবেন। অসদাচরণ, অদক্ষতা, দেউলিয়া হওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে পেনশন পাবেন না। এই যেখানে একটা কথা বলে দিয়েছে, এই কারণে যদি তিনি অপসারিত হন তাহলে পেনশন পাবেন না। তো পরবর্তী 54 নং প্রশ্ন হচ্ছে ক্ষতিপূরণ পেনশন। বিগত পরীক্ষায় এই প্রশ্নটি 4 বার এসেছে, ক্ষতিপূরণ পেনশন, তাই না? ক্ষতিপূরণ পেনশন হচ্ছে যে বিএসআর পার্ট 1-এ ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে বলা হয়েছে। বিএসআর পার্ট 1-এ কী বলা হয়েছে? কোনো স্থায়ী পদ বিলুপ্তির কারণে কোনো কর্মচারী ছাঁটাই হলে, যে ছাঁটাই হলে কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য, ছাঁটাইয়ের পর কর্তৃপক্ষ বিবেচনার কমপক্ষে মর্যাদা সম্পন্ন বা নিম্ন পদের কোনো গ্রেডে আত্মীকরণ না করা হলে, বিশেষ করে উক্ত কর্মচারীকে তার কৃত পেনশনযোগ্য চাকরির জন্য যে পেনশন দেওয়া হয় তাকেই ক্ষতিপূরণ পেনশন বলে। অর্থাৎ এখানে বলছে যে কোনো কারণে যদি কোনো কর্মচারীকে ছাঁটাই করা হয়, এই ছাঁটাইয়ের পর তাকে যদি একটা নির্দিষ্ট গ্রেডের চাকরির জন্য অফার করা হয়, সে যদি না প্রস্তাবে রাজি না হয় অথবা এরকম নির্দিষ্ট গ্রেডেও তাকে সম্ভব না হয়, কোনো চাকরিতে রাখা সম্ভব না হয়, সেক্ষেত্রে পেনশনযোগ্য চাকরির জন্য তাকে কিন্তু পেনশন দিতে হবে, যাকে বলা হয় ক্ষতিপূরণ পেনশন। আচ্ছা, ক্ষতিপূরণ পেনশন সংক্রান্ত আরও কিছু বিধিবিধান রয়েছে, সেগুলি আমরা এখন দেখব কি কি, তাই না? ক্ষতিপূরণ পেনশন সংক্রান্ত একটা বিধিতে বলা আছে যে সরকারি আইন 2018 এর বিধি 14 ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে আরও বলা হয়েছে, এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 যে আছে না, সে তার বিধি 13-তেও এই ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে বলা হয়েছে। এর বাইরে আমাদের আরও জানা থাকলে আমরা লিখতে পারি, তাই না?
পারিবারিক পেনশনটা বিশেষ করে মানে চাকরিরত অবস্থায় বা চাকরির অবসর গ্রহণের পর মারা গেলে ওই পরিবার যে পেনশন পায় সেটাই পারিবারিক পেনশন। তো এটা এইভাবে আমরা লিখতে পারি। এটাও আমাদের এই যে বিধি পেনশন সহজীকরণ আদেশ আছে না, পেনশন সহজীকরণ আদেশ 2020, এইখানে পারিবারিক পেনশন সম্পর্কে বলা হয়েছে। কোনো কর্মচারী পেনশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ন্যূনতম চাকরিকাল পূর্ণ হওয়ার পর চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে উক্ত কর্মচারীর পরিবারের ভরণ পোষণের জন্য যে পেনশন দেওয়া হয় তাকে পারিবারিক পেনশন বলে। এখানে বলা হয়েছে কোনো কর্মচারী এই ন্যূনতম পেনশনযোগ্য চাকরিকালের জন্য ন্যূনতম পেনশনযোগ্য চাকরিকাল হতে হবে, তারপরে যদি তিনি বিশেষ করে চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর যদি তিনি মৃত্যুবরণ করেন, তার জন্য তার পরিবারের ভরণ পোষণের জন্য পরিবারের সদস্যরা যে পেনশন পায় তাকে পারিবারিক পেনশন বলে। মানে পরিবাররা এটা পায়, পরিবারের সাথে সম্পর্ক, তাই পারিবারিক। কর্মচারীর মৃত্যুতে পারিবারিক পেনশন প্রাপ্তির যোগ্য উত্তরাধিকারী মনোনয়নের ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেগুলো আমরা এখন দেখব। এই ক্ষেত্রে এই পারিবারিক পেনশনের উদ্দেশ্যে পরিবার বলতে বোঝাবে পুরুষ কর্মচারীর ক্ষেত্রে স্ত্রীগণ, মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী, সরকারি কর্মচারীর সন্তান, সরকারি কর্মচারীর মৃত পুত্রের বিধবা স্ত্রী বা স্ত্রীগণ বা সন্তানগণ। সরকারি কর্মচারীর যদি পুত্র থাকে, সে যদি মারা যায়, তাহলে তার বিধবা স্ত্রী যদি থাকে, স্ত্রী বা একাধিক স্ত্রী যদি থাকে, সন্তান থাকে, তারাও কিন্তু এই পেনশন পাবেন। এবার আসি আরও কিছু শর্ত আছে। উল্লেখ্য যে সরকারি কর্মচারীর পরিবারের সংজ্ঞায় কর্মচারীর নিম্নোক্ত নির্ভরশীল আত্মীয়গুণও এই বর্গ এই অন্তর্ভুক্ত হবেন। আরও কিছু আছে কিন্তু, যেমন 18 বছরের কম বয়সে যদি ভাই থাকে, যে মারা যাবে তার 18 বছরের কম বয়সে যদি ভাই থাকে, অবিবাহিত বা বিধবা বোন থাকে, পিতা এবং মাতা। অর্থাৎ পারিবারিক পেনশনের ক্ষেত্রে যে এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি কি বুঝলাম? পুরুষের ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে পুরুষ স্বামী, তাই না? আর সরকারি কর্মচারীর সন্তান, সরকারি কর্মচারীর মৃত পুত্রের বিধবা স্ত্রী বা তার সন্তানগণ বা স্ত্রীগণ, এবং 18 বছরের কম বয়স্ক ভাই যদি থাকে সেও কিন্তু পেনশন পাবে। বিধবা বোন যদি থাকে, অবিবাহিত বোন যদি থাকে, সেও কিন্তু পেনশন পাবে। পিতা পাবে, মাতা পাবে। পিতামাতা সম্পর্কে আবার এই যে অনুচ্ছেদ 2-1, 3-2, 5-1 বলা আছে না। তো যাই হোক, এছাড়াও পারিবারিক পেনশন প্রাপ্তির আরও কিছু বিষয় আছে। পেনশন সংক্রান্ত আরও পারিবারিক পেনশন প্রাপ্তির আরও কিছু বিষয় আছে। সেটি হচ্ছে এই যে বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যার ক্ষেত্রে পেনশনারদের অবসর গ্রহণের তারিখ হতে 15 বছর মেয়াদ পূর্তির কোনো সময়কাল অবশিষ্ট থাকলে এই আদেশ কার্যকর হওয়ার তারিখ হতে অবশিষ্ট সময়কালের জন্য এই যে অবিবাহিতা, বিধবা, তালাকপ্রাপ্ত কন্যার এই মেয়াদ পূর্তির সর্বোচ্চ 15 বছর পর্যন্ত পাবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যিনি মারা যাবেন, ওনার যদি অবিবাহিতা বা তালাকপ্রাপ্তা বা বিধবা কন্যা সন্তান থাকেন, তাহলে এই পেনশনার যিনি মারা যাবেন, ওনার অবসর গ্রহণের তারিখ হতে 15 বছর মেয়াদ পূর্তির কোনো সময় অবশিষ্ট থাকলে, মানে 15 বছর সময়ের মধ্যে হতে হবে, 15 বছর পার হয়ে গেলে আর হবে না, তাহলে এই অবশিষ্ট সময়কালের জন্য এই বয়স নির্বিশেষে তিনি বিশেষ করে 15 বছর মেয়াদ পূর্তি পর্যন্ত তিনি পেনশন পাবেন। 15 বছর পর্যন্ত পাবেন। 15 বছর ওভারটেকিং হয়ে গেলে আর এই বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যা পাবেন না। আবার একটা কথা বলা আছে, প্রতিবন্ধী সন্তান থাকলে তিনি আজীবন পেনশন পাবেন, বাবার পেনশন আজীবন পাবেন যদি প্রতিবন্ধী সন্তান থাকেন। এবং বিধবা স্ত্রী মানে কি, যিনি মারা যাচ্ছেন তার স্ত্রী আজীবন পেনশন পাবেন। তা আজীবন বলা হয়েছে দুইজনের সম্পর্কে, একটা হচ্ছে প্রতিবন্ধী সন্তান, একটা হচ্ছে আজীবন, আরেকটা হচ্ছে এই বিধবা স্ত্রী মানে যিনি মারা যাবে তার স্ত্রী। এখানে একটি বিষয় আছে, প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে অবশ্য সমাজ কল্যাণ সংস্থা থেকে আবার প্রতিবন্ধী সার্টিফিকেট থাকা লাগবে, তাই না? এই বিষয়গুলি অবশ্য আছে, আমরা পড়ব। এবার আসি পেনশন সমর্পণ। বিগত পরীক্ষার প্রশ্নটি অবশ্য আসেনি, তা আসলে যদি আবার লিখতে পারি সেই জন্য আজকের আলোচনা। আমি অবশ্য 2025-26 প্রশ্ন দেখিনি এসছে কিনা, তার আগে দেখেছি নাই এই প্রশ্নটি। তো যাই হোক, পেনশন সহজীকরণ আদেশ 2020-এ পেনশন সমর্পণ সম্পর্কে বলা হয়েছে।
পেনশন সহজীকরণ 2000 যে পেনশন সহজীকরণ যে আদেশ আছে তা 2020-এর 2.12-তে পেনশন সমর্পণ সম্পর্কে কী বলা হয়েছে লক্ষ্য করি। বর্তমানে একজন সরকারি কর্মচারী তার পেনশনের শতকরা 50% সমর্পণ করে এককালীন আনুতোষিক প্রাপ্ত হন, গ্র্যাচুইটি প্রাপ্ত হন, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আরও বলা হয়েছে যে সকল কর্মচারী 1/6/14 তারিখের পরে অবসর গ্রহণ করবেন তারা ইচ্ছে করলে গ্রস পেনশনের 50% একবারে সমর্থন করার পরিবর্তে প্রচলিত বিনিময় হারের অর্ধেক হারে আনুতোষিক আকারে গ্রহণ করতে পারবেন। এখানে আরও বলা হয়েছে অবশিষ্ট 50% গ্রস পেনশন একবার সমর্পণ বিষয়টি পেনশনারের প্রথম আবেদনের সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এবং পরবর্তী সময়ে খণ্ড খণ্ডভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়গুলি সম্পর্কে বলা হয়েছে। এবার আসি কল্যাণ কর্মকর্তা। এই যে পেনশন সহজীকরণ আদেশ 2020-এ কল্যাণ কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছে। কল্যাণ কর্মকর্তা হচ্ছে এই পেনশন সহজীকরণ আদেশ 2020-এর 2.01 অনুযায়ী এই অবসরজনিত পেনশন কেস সহজ করার জন্য একজন কল্যাণ কর্মকর্তা মনোনয়ন করা হয়েছে এবং অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশন কেস প্রক্রিয়াকরণে সহায়তা করার ক্ষেত্রে প্রত্যেক মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক পেনশন কেস প্রক্রিয়াকরণে সরাসরি সম্পৃক্ত করে একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে মনোনয়ন হিসেবে নিশ্চিত করে থাকেন এবং এই বিভাগের সেটি অবহিত করতে হবে, যাকে মনোনয়ন দিবেন তার বিষয়টি অবহিত করতে হবে। এবং আরও বলা হয়েছে পেনশন কেস নিষ্পত্তির পেনশন মঞ্জুরিকারী কর্তৃপক্ষ এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বা হিসাব রক্ষণ অফিসের সাথে কল্যাণ কর্মকর্তাকে সমন্বয়ক হিসেবে কাজ করতে হয়। এখন কল্যাণ কর্মকর্তার কাজ কি? সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর বা কর্মরত কর্মচারীদের জন্ম তারিখ, চাকরিতে নির্ধারিত বয়স সীমা এবং চাকরির সীমা পূর্তির তারিখ সহ সেগুলি হালনাগাদভাবে সংরক্ষণ করবেন। চাকরিতে নির্ধারিত বয়স সীমা 1 বছর পূর্বে মঞ্জুরিকৃত কর্তৃপক্ষ কর্তৃক এই অফিসে চাকরিজীবী সংশ্লিষ্টকে অবহিত করবেন এবং সংশ্লিষ্ট কর্মচারীর অডিট, আপত্তি, বিভাগীয় মামলা প্রভৃতির হালনাগাদ তথ্যসহ কর্মচারীকে বৃত্তান্ত তাদের জ্ঞাতার্থে সংগ্রহ করা, সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে অডিট, আপত্তি, বিভাগীয় মামলা থাকলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মচারীর নিকট হতে যদি সরকারের পাওনা থাকে তাও ক্ষতিপূরণ আকারে আদায়ের ব্যবস্থা করা। তো এগুলি হচ্ছে কল্যাণ কর্মকর্তার সম্পর্কে বলা হয়েছে। কল্যাণ কর্মকর্তার আরও কাজ আছে, অনেক কাজ, ঠিক আছে। তারপরে সংশ্লিষ্ট কর্মচারীর না দাবি প্রত্যয়নপত্র সংগ্রহ করা, ঠিক আছে। সংশ্লিষ্ট কর্মচারীর ইএলপিসি, ছুটি প্রত্যাবর্তন, সাধারণ ভবিষ্যৎ তহবিলের সর্বশেষ তথ্য সংগ্রহ করা, অবসরোত্তর ছুটি নগদায়ন, ভবিষ্যৎ তহবিলের চূড়ান্ত উত্তোলন, পেনশনের পরিমাণ ইত্যাদি সম্পর্কে তথ্য প্রেরণ করা, ছুটি নগদায়ন এবং পেনশন কার্যক্রম সংক্রান্ত তথ্য দিয়ে সম্পন্ন করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরসমূহের পেনশন গ্রহণের তালিকা এবং তাদের ছুটি নগদায়ন, আনুতোষিক, মাসিক পেনশন প্রাপ্তির হালনাগাদ তথ্যসমূহ বিশেষ করে ওয়েবসাইটে আকারে সেটি নিয়মিত হালনাগাদ করা এবং নন গেজেটেড চাকুরিদের সার্ভিস বুক ও চাকরি বৃত্তান্ত সংরক্ষণ করা, অবসর গ্রহণকারী তারিখ আকারে তালিকা প্রণয়ন ও প্রেরণ করা এবং পেনশন কেস নিষ্পত্তির অগ্রগতি পরিদর্শন ও মনিটরিং করা। এইগুলি হচ্ছে কল্যাণ কর্মকর্তার অনেক কাজ, তাই না? এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো এবার আসি এই যে প্রত্যাশিত শেষ বেতনের পত্র জারি। আমরা যখন অবসর গ্রহণের করি, অবসর গ্রহণের পূর্বে এই বেতন স্যালারি পত্র দেওয়া হয়, শেষ বেতনের পত্র জারি। সেই সম্পর্কে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর অনুচ্ছেদ 2-5 2.05 এই অবসরজনিত পেনশন কেস সহজ করার ক্ষেত্রে অবসর গ্রহণের পূর্বে এই প্রত্যাশিত শেষ বেতনপত্র বা ইএলপিসি জারি করা হয়ে থাকে। এখন সরকারি কর্মচারী অবসরোত্তর ছুটিতে গমনের 11 মাস পূর্বে হিসাবরক্ষণ অফিস আইনবান কর্মকর্তা তার অবসর উত্তর ছুটিতে গমনের অব্যবহৃত পূর্বের তারিখ, চূড়ান্ত অবসর গ্রহণের অব্যবহৃত পূর্বের তারিখে শেষ আহরণযোগ্য এবং নির্ধারণযোগ্য প্রত্যাশিত বেতনের পূর্বে এই প্রত্যাশিত শেষ বেতনপত্র জারি করা হয়। অর্থাৎ অবসর গ্রহণের 11 মাস পূর্বে
তিনি যখন এই যে মাসের বেতন পাবেন সেই সেই তখন যে পত্র জারি করা হবে সেই পরিমাণের যে বেতন স্যালারি সম্ভাব্য সেটি হচ্ছে এই প্রত্যাশিত শেষ বেতনের পত্র। আইনবান কর্মকর্তা কর্তৃক জারিকৃত নন গেজেটেড কর্মচারীর প্রত্যাশিত শেষ বেতন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক ৭ম কর্মদিবসের মধ্যে এই প্রতি স্বাক্ষর করবেন। এখানে আরও বলা হয়েছে হিসাবরক্ষণ অফিসে প্রেরণকালে প্রত্যাশিত শেষ বেতনের পত্রের সাথে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত চাকরির বৃত্তান্তের হালনাগাদ অনুলিপি সংযুক্ত করবেন। ইলেকট্রনিক তাই না, ওই যে তো চাকরির বৃত্তান্ত হালনাগাদ সংযুক্ত করতে হবে। চাকরি বৃত্তান্তে আপত্তিকৃত অডিট আপত্তি ও বিভাগীয় মামলার তথ্য থাকলে তা প্রত্যাশিত শেষ বেতনপত্রের সাথে লাল কালি দিয়ে উল্লেখ করতে হবে এবং পিআরএলএ কালীন কোনো বার্ষিক বেতন যদি বৃদ্ধি থাকলে তারিখ সহ বর্ধিত বেতন উক্ত পত্রে উল্লেখ করতে হবে। এবার আসি প্রতিবন্ধী সন্তানের পেনশন, তাই না? প্রতিবন্ধী সন্তানের পেনশন, এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে কীভাবে লিখব? পেনশন সহজীকরণ আদেশ 2020-এর 3.03-এ এই প্রতিবন্ধী সন্তান সম্পর্কে বলা হয়েছে, প্রতিবন্ধী সন্তানের পেনশন সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান যদি দৈহিক বা মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন হয়ে উপার্জন অক্ষম হন তবে এই প্রতিবন্ধী সন্তান তার নিম্নলিখিত শর্ত অনুযায়ী আজীবন পারিবারিক পেনশন পাবেন, তাই না? দৈহিক বা মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে তিনি যদি বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন হন অথবা এই উপার্জনে অক্ষম হন তাহলে তিনি এই আজীবন, ওই বাবা মারা গেলে আজীবন তিনি পেনশন পাবেন। শর্তসমূহ কী কী? সরকারি কর্মচারী প্রতিবন্ধী সন্তানের প্রতিবন্ধী হিসাবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ও পরিচয় থাকতে হবে। কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে তিনি চাকরিরত অবস্থায় কিংবা পেনশন ভোগরত অবস্থায় উক্ত প্রতিবন্ধী সন্তানের বিষয়ে উপযুক্ত দলিল এবং দস্তাবেজ সহ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করবেন। অর্থাৎ যিনি মারা যাবেন তার প্রতিবন্ধী সন্তান সম্পর্কে সব তথ্য এই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপন করবেন বা লিপিবদ্ধ করবেন। এবং আরও বিষয় হচ্ছে যে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান দৈহিক বা মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষমতাহীন হয়ে উপার্জনে অক্ষম মর্মে সরকার কর্তৃক এই মর্মে গঠিত মেডিকেল বোর্ডের সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ মেডিকেল বোর্ড বলে দিবে যে এ সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং উপার্জনে অক্ষম, এই মর্মে সার্টিফিকেট প্রদান করবেন মেডিকেল বোর্ড। এবং পেনশনারের প্রতিবন্ধী সন্তান বা সন্তানগণ প্রতিবন্ধী কোঠায় সরকারি চাকরি করলে পিতামাতা উত্তরাধিকারী হিসেবে তারা আজীবন পারিবারিক পেনশন পাবেন না। এখানের কথা বলা আছে কি, ওই যিনি প্রতিবন্ধী হবেন ওই ছেলে যদি, ওই সন্তান যদি কোনো জায়গায় প্রতিবন্ধী কোঠায় চাকরি করেন তাহলে তিনি কিন্তু আর প্রতিবন্ধী ভাতা পাবেন না, এই কথাটা বলতে চাচ্ছে। এই ছিল আজকের আলোচনা, তাই না? তো প্রিয় সুধীবৃন্দু, আমি অবশ্য এই বিশেষ করে কিছু কিছু শুভাকাঙ্ক্ষীর অনুরোধে আমি এই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করি। তো আমার এই আলোচ্য বিষয়গুলি যদি আমরা অনেকটা শুনি, তো শুনলে এবং দেখলে না দ্রুত মুখস্থ হয়, সেই জন্য আমার এই আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।